আসসালামু আলাইকুম এভরিওয়ান। চাওয়ালা ছেলে গল্পের 5 নম্বর পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। মিহির কথাগুলো শুনে আম্মু পাথরের মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। তার চোখের মনি স্থির হয়ে গেছে। কিছুক্ষণ পর তার দু চোখ বেয়ে ঝরঝর করে পানি পড়তে শুরু করলো। তিনি যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছিলেন না। তার মানে তিনি তার নির্দোষ ছেলেকে খুনি অপবাদ দিয়ে ঘর থেকে বের করে দিয়েছেন। তার মানে তার স্বামী তার ছেলের উপর অভিমান নিয়েই কবরে চলে গেছেন। মিহি আম্মুর পা জড়িয়ে ধরে আবারও বলল, আন্টি আমাকে পুলিশে দিন, আমায় মারুন, যা খুশি করুন, এই পাপের বোঝা নিয়ে আমি বাঁচতে পারছি না। আমাকে মেরে ফেললে হয়তো আমি একটু শান্তি পাবো। আমার আম্মু কোনো কথা বললেন না। তিনি শুধু এক পলক মিহির দিকে তাকালেন। সেই চোখে ছিল আকাশ সমান হাহাকার। তিনি মিহির হাত থেকে নিজের পা ছাড়িয়ে নিলেন। কোনো শব্দ না করে টলমলে পায়ে নিজের ঘরের দিকে হেঁটে গেলেন। ঘরের দরজায় পৌঁছে তিনি একবার আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। তারপর ধরাস করে দরজাটা লাগিয়ে দিলেন। ঘরের ভিতর থেকে আমার আম্মুর বুক ফাটা আত্মচিৎকার আর কান্নার শব্দ ভেসে আসতে লাগলো। তিনি চিৎকার করে বলছিলেন, ওগো তুমি শুনে যাও, তোমার ছেলে নির্দোষ ছিল, আর আমি আমার সোনার ছেলেকে নিজ হাতে বের করে দিয়েছি। আমি এখন কোন মুখে ওকে ফিরে পাবো? বলেই জোরে জোরে কান্না করতে লাগলেন। বাইরে উঠানে নিতর হয়ে বসে রইল। সে জানতো তার ঘরের দরজা তার জন্য সারা জীবনের মতো বন্ধ হয়ে গেছে। সেখানে ফিরে গিয়েও কোনো লাভ নেই। কিন্তু অন্তত আজ থেকেই অভাগা মা তো জানতে পারলেন যে তার ছেলে কোনো অপরাধী নয়। মিহির মনে হলো এক বিশাল পাহাড় যেন তার বুক থেকে নেমে গেল। যদিও এটা তার কাছে কিছুই নয়। এইদিকে ঢাকায় আরিশার বিলাসবহুল গাড়িতে চড়ে যখন ওর বাসার সামনে পৌঁছালাম, তখন আমার চোখ কপালে ওঠার জোগাড়। গেট দিয়ে ভিতরে ঢোকার পর দেখলাম এক বিশাল অট্টালিকা। চারিদিকে মখমলের মতো সবুজ ঘাস আর দামি ফুলের বাগান। রাতে নিয়ন আলোয় বাড়িটাকে কোনো স্বপ্নপুরীর মতো মনে হচ্ছিল। আরিশা গাড়ি থেকে নেমে বলল, নামো, চলো চলে এসেছি, ভিতরে চলো। আমি গাড়ি থেকে নেমে জড়সড় হয়ে দাঁড়িয়ে রইলাম। নিজেকে খুব তুচ্ছ মনে হচ্ছিল। এই রাজপ্রাসাদের ভিতরে ঢোকার সাহস আমি পাচ্ছিলাম না। আমি তোতলাতে তোতলাতে বললাম, আরিশা ম্যাম, আমি কিভাবে ভিতরে যাব? দেখছেন আমার স্যান্ডেলটা কেমন ছিঁড়ে গেছে, শার্টটাও ময়লা। আপনার বাবা মা দেখলে কি ভাববেন? আরিশা বলল, আবার ম্যাম? আমি বললাম, আচ্ছা সরি, কিন্তু তারা কি ভাববেন? আরিশা আমার হাত ধরে একরকম টেনে নিয়ে চললো আর বলল, ধুর পাগল, তোমাকে বলছি না তুমি আমার ফ্রেন্ড, আর আমার বাবা তো তোমাকে আগে থেকেই চেনে। চলো তো। ভিতরে পা রাখতেই আমার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছিল। সোফা থেকে শুরু করে ঝাড়বাতি সবকিছু যেন হীরা জহরত দিয়ে বানানো। আমি হাঁ করে সবকিছু দেখছিলাম। ঠিক তখন সিঁড়ি বেয়ে নিচে নেমে আসছিলেন সেই ভদ্রলোক, যিনি আমাকে ফ্লাইওভারের মৃত্যু থেকে ফিরিয়ে এনেছিলেন। উনি কাছে এসে আমাকে দেখে ভুরুকুচকে তাকালেন। তারপর একটু বিস্ময় নিয়ে বললেন, আরে তুমি সেই ছেলেটা না যাকে আমি আত্মহত্যার হাত থেকে বাঁচিয়েছিলাম আর আমার রেস্টুরেন্টের কাজে লাগিয়েছিলাম? তুমি এখানে কেন? আরিশা, একে তুমি চেনো? আমি মাথা নিচু করে বললাম, জি স্যার, আমি সেই হতভাগা। আরিশা ওর বাবার হাত ধরে সব কথা খুলে বলতে শুরু করলো। ও জানালো আমরা কিভাবে একই কলেজে স্টুডেন্ট ছিলাম, সাথে সেই মিথ্যা অপবাদের ঘটনা, এবং রেস্টুরেন্টের সেই ম্যানেজার কিভাবে আমার উপর অত্যাচার করত। আরিশা বেশ আবেগ নিয়ে বলল। আরিশা বলল, জানো বাবা, এই ছেলেটা অসম্ভব মেধাবী। ওর মতো হীরা কেন মিথ্যা অপবাদের জন্য রাস্তায় পড়ে থাকবে? আমি ওকে ঢাকা ভার্সিটিতে ভর্তি করাতে চাই। অনেক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, যা পিএইচডি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার। আর আপনারা তো জানেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হয়ে গিয়েছে। এটি হতে পারে সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার। এই অ্যাপসে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্রাশ ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই গুগলে অনেক সার্চ করে প্রথম ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড VOTO7 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পান। আর ও এখন থেকে আমাদের সাথে এই বাড়িতে থাকবে। আরিশার বাবা খানিকক্ষণ গম্ভীর হয়ে আমার দিকে তাকিয়ে রইলেন। আমি ভয়ে কাঁপতেছিলাম। উনি বোধহয় ভাবছিলেন একজন কর্মচারীকে কিভাবে নিজের বাড়িতে আশ্রয় দেবেন। কিন্তু আরিশা উনার একমাত্র আদরের মেয়ে। ওর চোখের পানি বা আবদার উনি কখনোই ফেলতে পারেন না।
উনি একটা দীর্ঘশ্বাস ফেলে আরিশার মাথায় হাত রাখলেন এবং হেসে বললেন, মামুনি, তুমি যা চাও তাই হবে। আমি যখন ওকে প্রথম দেখেছিলাম তখনই বুঝেছিলাম এই চোখের পেছনে একটা বড় সততা লুকিয়ে আছে। ঠিক আছে, ও আজ থেকে এই বাড়িরই একজন সদস্য। তুমি আরিশার সাথে পড়াশোনা করো আর নিজেকে তৈরি করো। আরিশা আনন্দে ওর বাবাকে জড়িয়ে ধরে বলল, থ্যাংক ইউ বাবা, ইউ আর দ্য বেস্ট। ঠিক সেই মুহূর্তে ড্রয়িং রুমে প্রবেশ করলেন এক মার্জিত মহিলা। উনার পরনে দামি সিল্কের শাড়ি, চোখে চশমা, হয়তো আরিশার মা। উনি আমাদের সবার দিকে অবাক হয়ে তাকিয়ে বললেন, কি ব্যাপার, বাবা মেয়ের কিসের এত থ্যাংক ইউ চলছে? আর এই ছেলেটিকে? আরিশার বাবা ওনাকেও সবটা বুঝিয়ে বললেন। আমার জীবনের করুণ কাহিনী শুনে আরিশার মায়ের চোখেও দয়া ফুটে উঠল। উনি আমার কাছে এসে খুব মমতা ভরে বললেন, আহারে বাবা, কত কষ্টই না পেয়েছো এই বয়সে। চিন্তা করো না, আল্লাহ যখন তোমাকে আমাদের কাছে পাঠিয়েছে তখন নিশ্চয়ই তোমার ভালো কিছু হবে। এটা নিজের বাড়ি মনে করো। উনাদের এই আকাশ ছোঁয়া উদারতা দেখে আমার দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। যেখানে আমার জন্মদাত্রী মা আমাকে খুনি বলে বের করে দিয়েছিলেন, সেখানে সম্পূর্ণ অচেনা একটা পরিবার আমাকে পরম মমতায় আপন করে নিচ্ছে। আরিশা আমার চোখের জল মুছে দিয়ে বলল, এই আবার কান্না করছো কেন? এখন তো হাসার কথা। চলো তোমাকে তোমার রুমটা দেখিয়ে দিয়ে আসি। আমি চোখের জল মুছতে মুছতে ভাবলাম, আব্বু, তুমি উপর থেকে নিশ্চয়ই দেখছো তোমার স্বপ্ন মরেনি আব্বু। তোমার ছেলে আবার মাথা তুলে দাঁড়ানোর সুযোগ পেয়েছে। এবার আমি সত্যি বড় মানুষ হয়ে দেখাবো। তারপর আরিশা আমাকে সিঁড়ি বেয়ে নিয়ে দোতলার একটি চমৎকার গোছানো ঘরে নিয়ে গেল। ঘরের আসবাবপত্র, দেয়ালের রং, জানালার নীল পর্দা, সবকিছুই এত সুন্দর যে আমি নিজের চোখকে বিশ্বাস করাতে পারছিলাম না। আরিশা হাসি মুখে বলল, এখন থেকে এটা তোমার ঘর, দেখো তো পছন্দ হয় কিনা। আমি বিমোহিত হয়ে চারপাশটা দেখে ধরা গলায় বললাম, পছন্দ হবে না মানে? আরিশা, আমি কোনোদিন কল্পনাও করিনি এমন একটা ঘরে আমি থাকতে পারবো। তোমার আব্বু আম্মু অনেক ভালো মানুষ। যে সম্মান আমি নিজের আপনজনের কাছে পাইনি, ওনারা আমাকে সেই সম্মান দিচ্ছেন। আমি সত্যি কৃতজ্ঞ। আরিশা আমার কাঁধে হাত রেখে বলল, কৃতজ্ঞতা পরে প্রকাশ করো, এখন ফ্রেশ হয়ে নাও, আমি তোমাকে ডিনারের জন্য ডাকতে আসবো। বলেই আরিশা বেরিয়ে গেল। আমি ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম। রাত 9টার দিকে আরিশা আবার আসলো আর বলল, রাকিব চলো খেতে হবে। আমি আরিশার পিছন পিছন খাবার খাওয়ার জন্য গেলাম। দেখলাম বিশাল এক টেবিল সাজানো, হরেক রকমের দামি খাবার। আরিশার বাবা মাও টেবিলে বসে আছেন। আরিশা গিয়ে একটা চেয়ারে বসে পড়লো। আমি ধীর পায়ে এগিয়ে গেলাম, কিন্তু চেয়ারে বসার সাহসটুকু আর পেলাম না। তাই আমি চুপচাপ নিজের প্লেটটি হাতে নিয়ে মেজের এক কোণে বসতে চাইলাম। আমার এমন আচরণ দেখে সবাই একসাথে চমকে উঠলেন। তারপর আরিশার বাবা বলে উঠলো, আরে রাকিব, করছো কি? নিচে বসতেছো কেন? আমি নিচু স্বরে বললাম, আঙ্কেল, আপনাদের সাথে এক টেবিলে পাশাপাশি বসে খাবার খাওয়া আমাকে মানায় না। আর তাছাড়া আমার তো নিচে বসে খেয়েই অভ্যাস। আমি এখানেই ঠিক আছি আঙ্কেল, সমস্যা নেই। আরিশা সাথে সাথে চেয়ার থেকে উঠে আমার হাত থেকে প্লেটটি নিয়ে নিল এবং আমাকেও একরকম টেনে তুলে ওর পাশের চেয়ারে বসালো। তারপর আরিশা বেশ কড়া স্বরে বলল, খবরদার, এরপর থেকে যদি এই ধরনের কথা বলো তুমি, তবে আমি সত্যি অনেক বেশি রাগ করব। আমরা সবাই মানুষ, রক্তে মাংসে গড়া মানুষ। উঁচু নিচু ভেদাভেদ আমাদের বাড়িতে হয় না, বুঝলে? তুমি তুমি আমাদের বাড়ির সদস্য আজ থেকে, এটা মনে রাখবে। আরিশার বাবা মৃদু হেসে বললেন, আরিশা ঠিকই বলেছে বাবা, এরকম আর করবে না। তারপর সবাই খাওয়া শুরু করলাম। খাবার মাঝখানে হঠাৎ আরিশার বাবা বলে উঠলো, শোনো, কাল সকালে রেডি থেকো, আমি আরিশার সাথেই তোমাকে নিয়ে যাব এবং ভার্সিটিতে ভর্তির সব ব্যবস্থা করে দেব। আমি শুধু মাথা নাড়ালাম। আমার বুকটা শান্তিতে ভরে উঠলো। মনে মনে এটা ভেবেই প্রশান্তি লাগছে যে বাবার স্বপ্ন পূরণ করতে পারবো। খাওয়া শেষে সবাই যে যার ঘরে চলে গেল। সারাদিনের ক্লান্তি আর মানসিক উত্তেজনার পর নরম বিছানায় গায়ে লিয়ে দিতে আমি গভীর ঘুমে ঘুমিয়ে গেলাম। পরের দিন খুব ভোরে আমার ঘুম ভেঙে গেল। গ্রামে থাকতে আমি খুব ভোরে উঠতাম, সেই অভ্যাসটা এখনো আছে। আমি দেখলাম বাড়ির কেউ এখনো ওঠেনি, তাই ভাবলাম বসে থেকে লাভ কি? ওনারা আমার জন্য এত করছেন, আমি কি ওনাদের জন্য সামান্য কিছু করতে পারি না? বলেই আমি রান্নাঘরে চলে আসলাম। গিয়ে দেখলাম আগের রাতের কিছু বাসন পড়ে আছে। আমি চুপি চুপি সব ধুয়ে ঝকঝকে করে ফেললাম। এরপর ড্রয়িং রুমে ঝাড়ু দিয়ে একেবারে পরিষ্কার করে ফেললাম। এমনকি বাগানের শুকনো পাতাগুলো কুড়িয়ে এক জায়গায় জড়ো করলাম। গাছে পানি দিলাম। কাজ শেষে আবার নিজের রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর বাসার সবাই উঠে পড়লো। আরিশার আম্মু রান্না করে গিয়ে অবাক, সবকিছু এত পরিষ্কার।
আরিশার বাবা ড্রয়িং রুমে এসে চশমা ঠিক করে দেখলেন ঘরটা যেন রোদের মতো ঝকঝক করছে। তাদের মধ্যে কথা চলছে, এইসব কে করেছে। ইতিমধ্যে আরিশাও ঘুম থেকে উঠে এইসব শুনে ফেলেছে। আরিশা দ্রুত পায়ে আমার ঘরে এলো। আমাকে দেখেই আরিশার আগে গজগজ করতে করতে বলল, রাকিব, এইসব কি হচ্ছে? তুমি কি নিজেকে এখনো ওয়েটার ভাবছো? তুমি কেন রান্নাঘরে ঢুকেছো, ড্রয়িং রুম ঝাড়ু দিয়েছো? তোমাকে আমি কাজ করার জন্য এখানে আনিনি। তোমার কাজ কেবল পড়াশোনা করা। কেন তুমি এইসব করতে গেলে? আমি মাথা তুলে হাসলাম আর বললাম, আরিশা, কাজ করলে আমার শরীর ভালো থাকে। আর তাছাড়া আমাকে তোমাদের পরিবারের সদস্য বলছো না? পরিবারের অন্য সদস্যরা কি কাজ করে না? আমি তো তোমাদের সাহায্য করতে চেয়েছিলাম মাত্র। আরিশা বলল, তোমার কাজ করতে হবে না, কাজ করার জন্য এখানে অনেক আছে। তুমি আর রান্নাঘরে ঢুকবে না। আমি চুপচাপ শুধু মাথা নাড়ালাম। তারপর আরিশা বলল, এখন তাড়াতাড়ি রেডি হও, আমাদের ভার্সিটি যেতে হবে। আজকের দিনটা তোমার নতুন জীবনের শুরু। আমি আরিশার আদুরে শাসন দেখে হেসে উঠলাম। আজ আমার মনে হচ্ছে অন্ধকার রাত কেটে গিয়ে সোনালী সূর্যটা সত্যি আমার কপালে দেখা দিচ্ছে। তারপর আরিশা চলে যাওয়ার পর আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। রেডি হয়ে নিচে চলে আসলাম। তারপর সবাই একসাথে নাস্তা করে নিলাম। আঙ্কেল বলল, তুমি আরিশার গাড়িতে চলে যাও, আমি অন্য গাড়িতে আসছি। বলেই আঙ্কেল নিজের গাড়িতে চলে গেলেন। আমি আর আরিশা একটা গাড়িতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। কলেজে পৌঁছে আমি হা হয়ে গেলাম, কারণ দেখলাম চারিদিকে রাজকীয় সব লাল ইটের দালান, চওড়া রাস্তা আর হাজার হাজার ছাত্রছাত্রীর আনাগোনা। গাড়ি থেকে নামতেই আমার বুকটা ধক করে উঠল। আমি হা করে হলের বিশাল স্থাপত্যের দিকে তাকিয়ে রইলাম। আমার চোখ যেন বিশ্বাসই করতে পারছিল না যে আমি সত্যি এখানে দাঁড়িয়ে আছি। আরিশা আমার অবস্থা দেখে একটু হেসে আমাকে বলল, এভাবে মূর্তির মতো দাঁড়িয়ে আছো কেন, ভিতরে চলো। আমি বললাম, আরিশা, আমি কি সত্যি এখানে পড়তে এসেছি? এই জায়গাটা তো সিনেমার মতো সুন্দর, এত বড় আর এত চমৎকার বিশ্ববিদ্যালয় আমি কখনো স্বপ্নেও দেখিনি। এগুলো আমার কল্পনারও বাইরে ছিল, আর এই অসম্ভবকে তুমি সম্ভব করেছো। আরিশা বলল, এটা তো কেবল শুরু, তোমার মেধা অনুযায়ী তুমি এর চেয়েও বড় কিছু পাওয়ার যোগ্য। চলো, বাবা বোধহয় পৌঁছে গেছেন। আমরা হাঁটতে হাঁটতে ভবনের দিকে গেলাম। কিছুক্ষণের মধ্যেই আঙ্কেল তার গাড়ি নিয়ে চলে আসলেন। তিনি আমাদের দেখে ইশারায় ডাকলেন। আমরা সবাই মিলে প্রিন্সিপাল স্যারের কক্ষের সামনে দাঁড়ালাম। আঙ্কেল ভিতরে ঢোকার অনুমতি নিতেই পিয়ন দরজা খুলে দিল। ভিতরে এসির ঠান্ডা বাতাস আর বড় বড় বইয়ের তাকে ঘেরা একটা গম্ভীর্যপূর্ণ পরিবেশ। প্রিন্সিপাল স্যার তার চশমাটা নাকের উপরে ঠিক করে আমাদের দিকে তাকালেন। তখন আঙ্কেল বলে উঠল, আসসালামু আলাইকুম স্যার, আমি এই ছেলেটির ব্যাপারে আপনার সাথে কথা বলতে এসেছিলাম। ওর নাম রাকিব। আঙ্কেল বিস্তারিতভাবে আমার মেধা এবং আগের কলেজের রেজাল্টের কথা বললেন। তবে তিনি কৌশলে অপবাদের বিষয়টি এড়িয়ে গিয়ে বললেন যে পরিবারের সমস্যার কারণে আমার পড়াশোনায় বিঘ্ন ঘটেছিল। প্রিন্সিপাল স্যার আমার আগের মার্কশিটগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন। তার চোখে একটা বিস্ময়ের ছাপ। তারপর তিনি বললেন, বাহ, তোমার রেজাল্ট তো চমৎকার, বিশেষ করে ম্যাথমেটিক্সে। তোমার মার্কস দেখে আমি মুগ্ধ। আমাদের বিশ্ববিদ্যালয়ে তোমার মতো মেধাবী ছাত্রেরই প্রয়োজন। ঠিক আছে, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি, তুমি আজ থেকে ক্লাসে জয়েন করতে পারো। ভর্তির সব আনুষ্ঠানিকতা শেষ হতে খুব বেশি সময় লাগলো না। অফিস থেকে বেরিয়ে আসার পর আমি আঙ্কেলের সামনে গিয়ে দাঁড়ালাম। আমার গলা কান্নায় বুঝে আসছিল। আমি বললাম, আঙ্কেল, আপনি আমার জন্য যা করছেন এই ঋণ আমি কি দিয়ে শোধ করব জানি না। আপনি আমাকে শুধু একটা থাকার জায়গায় দেননি, আমার মরে যাওয়া স্বপ্নগুলো আবার বাঁচিয়ে তুলছেন। আঙ্কেল আমার কাঁধে হাত রেখে স্নেহভরা গলায় বললেন, পাগল ছেলে, ঋণ কেন বলছো? মানুষের যখন সামর্থ্য থাকে তখন অন্যকে সাহায্য করাটা তার দায়িত্ব। আমি তোমার মধ্যে সম্ভাবনা দেখেছি বলেই পাশে দাঁড়িয়েছি। তুমি শুধু মন দিয়ে পড়াশোনা করো, সেটাই হবে আমার সবচেয়ে বড় পাওনা। আঙ্কেল মুচকি হেসে আমাদের বিদায় জানিয়ে ওনার নিজের কাজে চলে গেলেন। আমি আর আরিশা এখন একা ক্যাম্পাসের বিশাল করিডোরে। আরিশা আমাকে নিয়ে আমাদের ডিপার্টমেন্টের ক্লাসরুমের দিকে এগোতে লাগলো। তারপর বলল, চলো, আজ তোমার প্রথম ক্লাস, ভয় পেও না, আমি তোমার পাশেই আছি সব সময়। ক্লাসরুমে ঢোকার সময় আমার পা দুটো একটু কাঁপছিল। শুধু মনে হলো আগের কলেজের মতো যদি আবার ঘটে। ভিতরে অনেক ছেলে মেয়ে বসে গল্প করছে, কেউ দামি ল্যাপটপ নিয়ে ব্যস্ত, কেউ দল বেঁধে হাসাহাসি করছে। আরিশার পিছন পিছন আমি ক্লাসরুমে ঢুকলাম। ভিতরে ঢুকতেই এক মুহূর্তের জন্য পুরো ঘরটা শান্ত হয়ে গেল। কয়েক জোড়া চোখ সরাসরি আমার দিকে নিবন্ধ হলো।
আমার পরনে ছিল সেই পুরনো ধোয়া সাধারণ একটা শার্ট আর কিছুটা রংচটা প্যান্ট। বিশ্ববিদ্যালয়ে এই ঝকঝকে তকতকে পরিবেশে নিজেকে বড় বেশি বেমানান লাগছিল। আরিশা একটা বেঞ্চের দিকে ইশারা করে বলল, রাকিব তুমি ওই সিটটাতে বসো। আমি জড়সড় হয়ে আরিশার বলা সিটটাই বসলাম আর আরিশা আমার পাশের বেঞ্চে বসলো। কিন্তু বসার সাথে সাথেই পিছনের বেঞ্চ থেকে একটা চাপা হাসির শব্দ শুনতে পেলাম। একটা ছেলে তার পাশের বন্ধুকে কোনোই দিয়ে গোতা দিয়ে ফিসফিস করে বলল, কিরে এটা কি ঢাকা ভার্সিটি নাকি সদরঘাট? এই মাল কোত্থেকে আসলো? ড্রেস আপ দেখে তো মনে হচ্ছে কোনো গ্যারেজ থেকে সোজা ক্লাসে ঢুকে পড়েছে। আশেপাশের আরো কয়েকজন খিলখিল করে হেসে উঠলো। আমার মাথাটা অপমানে নিচু হয়ে গেল, বুকের ভেতরটা ধক করে উঠলো। মনে মনে ভাবলাম, আবার কি সেই পুরোনো দিনের পুনরাবৃত্তি শুরু হয়ে যাচ্ছে? আরিশা শব্দটা শুনতে পেয়েছিল। ও সাথে সাথে ঘুরে দাঁড়িয়ে শক্ত গলায় বলল, সমস্যা কি তোমাদের? কারো পোশাক দেখে তাকে জাজ করার অধিকার তোমাদের কে দিয়েছে? ও এখানে মেধার জোরে ভর্তি হয়েছে, কারো দয়াই নয়। পেছন থেকে একটা মেয়ে বলে উঠলো, আরে আরিশা তুমি ওই খ্যাত ছেলেটার জন্য আমাদের সাথে ঝগড়া করছো? তোমার রুচি তো ভালোই জানতাম। আরিশা এবার আরো রেগে গেল। আরিশা বলল, রুচি আমার ঠিকই আছে, কিন্তু তোমাদের মানসিকতা একদম নিচু স্তরের। বিদ্যা অর্জন করতে এসেছো, আগে মানুষ হতে শেখো। কিন্তু আরিশা একা কতজনের সাথে লড়বে? ক্লাসের বেশ কয়েকজন ছেলে মেয়ে এবার দল বেঁধে হাসাহাসি শুরু করলো। কেউ কেউ তো আমার দিকে তাকিয়ে আর চোখে ইশারা করছিল। আরিশা বারবার প্রতিবাদ করছিল, কিন্তু ওর গলার স্বর সেই সম্মিলিত উপহাসের ভিড়ে হারিয়ে যাচ্ছিল। তো এক পর্যায়ে চুপ করে আমার দিকে তাকালো। ওর চোখে অসহায়ত্ব আর আমার জন্য মায়া। পুরো ক্লাসটা আমার কাছে একটা দুঃস্বপ্নের মতো কাটলো। লেকচারের একটা শব্দ আমার কানে ঢুকলো না। শুধু মনে হচ্ছিল আমি এই দুনিয়ার মানুষই নই। ক্লাস শেষ হওয়ার সাথে সাথেই আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালাম না। দ্রুত পায়ে করিডোর দিয়ে বেরিয়ে একটা বটগাছের তলায় নির্জন ঘাসের উপর গিয়ে বসলাম। ভিতরের কান্নাটা এবার আর ধরে রাখতে পারলাম না। বারবার মনে হচ্ছিল, কেন আমার ভাগ্যটা এমন? কেন পোশাক আর অভিজাত্যই মানুষের কাছে বড় পরিচয়? কিছুক্ষণ পর একটা নরম হাত আমার কাঁধের উপর পড়লো। তাকিয়ে দেখলাম আরিশা। ওর মুখটা বিষণ্ণ। ও শান্ত গলায় বলল, রাকিব প্লিজ মন খারাপ করো না। ওরা তোমাকে চেনে না বলেই এইসব বলেছে। একদিন তোমার সাফল্যই ওদের মুখ বন্ধ করে দেবে। আমি নিচু স্বরে বললাম, আরিশা আমি বোধহয় এখানে টিকতে পারবো না। এই পরিবেশ আমার জন্য না। আমার ছেঁড়া স্বপ্নগুলো জোড়া লাগাতে এসে নতুন করে অপমানিত হতে চাই না। আরিশা আমার হাতটা ধরে বলল, খবরদার এরকম কথা আর কখনো মুখে আনবে না। যারা তোমাকে পোশাক দেখে বিচার করছে তারা আসলে শিক্ষিতই নয়, কেবল মানুষ নামের পশু। ওদের কাছে পোশাকই যদি সব হয় তবে ঠিক আছে, চলো আমার সাথে। আমি অবাক হয়ে বললাম, কোথায় যাব আরিশা? এখন তো বাড়িতে যাওয়ার সময়। আরিশা বলল, অত প্রশ্ন করো না তো, আগে চলো আমার সাথে। বলেই আরিশা আমাকে প্রায় টেনে গাড়িতে তুললো। গাড়ি চলতে শুরু করলো শহরের সব থেকে বড় এবং বিলাসবহুল শপিং মলের দিকে। গাড়ি থেকে নামার পর আমি সেই বিশাল কাচের ভবনের দিকে তাকিয়ে আবার থমথম খেয়ে গেলাম। আমি কাছুমাছু হয়ে বললাম, আরিশা এখানে কেন? এই শপিং মলে তো আমার কোনো কাজ নেই। এখানে সব বড় লোকদের জিনিস। আমার যা পোশাক আছে তা দিয়েই চলে যাবে। প্লিজ আমাকে এখানে আর লজ্জিত করো না। আরিশা একটু রেগে আমাকে বলল, তুমি কি চুপ করবে? আজকে কোনো না শুনবো না। প্রতিদিন আমি তোমাকে অপমানিত হতে দেখতে পারবো না। বলেই আরিশা আমাকে নিয়ে প্রথমে একটা নামি ব্র্যান্ডের জেন্টালম্যান শপে ঢুকালো। সেখানে সেলসম্যানরা আমাদের দেখে এগিয়ে আসতেই আরিশা তাদের বলল, আমাকে যেন সেরা কিছু ফর্মাল আর ক্যাজুয়াল শার্ট প্যান্ট দেখানো হয়। আমি এক কোণে মূর্তির মতো দাঁড়িয়ে রইলাম। আরিশা নিজে পছন্দ করে করে কয়েকটা সেট দামি জিন্স আর প্রিমিয়াম শার্ট আমার হাতে ধরিয়ে দিল। আমি বললাম, আরিশা এগুলোর দাম অনেক বেশি, আমি এগুলো নিতে পারবো না। আরিশা আমাকে ধমক দিয়ে বলল, ট্রায়াল রুমে যাও তো জলদি। আমি বাধ্য হয়ে ট্রায়াল রুমে গেলাম। একে একে পোশাকগুলো পরে যখন আয়নার সামনে দাঁড়ালাম, আমি নিজেই নিজেকে চিনতে পারছিলাম না। দামি নেভি ব্লু শার্ট আর ফিটেড প্যান্টে আমাকে যেন সম্পূর্ণ অন্যরকম লাগছে। এরপর আরিশা আমাকে নিয়ে গেল একটা দামি জুতার শপে। আমার সেই ছিঁড়ে যাওয়া স্যান্ডেল জোড়া বদলে সেখানে জায়গা করে নিল চকচকে লেদার শু। সবশেষে আরিশা আমাকে এক নামি সেলুনে নিয়ে গেল। আরিশা বলল, ওর হেয়ার স্টাইল আর লুকটা একদম প্রফেশনাল করে দিন। ঘন্টাখানেক পর যখন আমি আয়নার সামনে দাঁড়ালাম, আমার চোখ ছানা বড়া। আমার উস্কো খুস্কো চুলগুলো সুন্দর করে সেট করা,
ক্লিন শেড মুখ আর দামি পোশাকে আমাকে কোনো কর্পোরেটর অফিসার বা কোনো ধনাঢ্য পরিবারের ছেলের মতো লাগছে। সেলুন থেকে বের হয়ে আরিশার কাছে যেতেই ও চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে রইল। তার চোখে যেন মুগ্ধতার রেখা, বিস্ময় আর একটু যেন অন্যরকম ঝলক। সে যেন মুহূর্তের জন্য সবকিছু ভুলে গিয়ে মন্ত্রমুগ্ধের মতো আমার দিকে দেখছিল। তার মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। বুকের ভেতর হয়তো একটা মৃদু কম্পন অনুভব করলো সে, আর মনে মনে বলছে, আরে বা, এটাই কি রাস্তার ভিক্ষে করা ছেলেটি? দারুণ লাগছে। এরকম লুক তো আমি ভাবতেই পারিনি। সে যেন নিজের অজান্তেই আমার দিকে এক পা এগিয়ে আসলো। তার চাহনিতে একটা তীব্র আকর্ষণ। একটু পরে সে নিজেকে সামলে নিল, তারপর বলল, তোমাকে খুব ভালো লাগছে। এখন দেখি কে তোমায় অপমান করে। আমি ধরা গলায় বললাম, আরিশা, তুমি কেন এগুলো করছো? আরিশা বলল, কারণ আমি তোমাকে সফল হতে দেখতে চাই। আমি তোমার পাশে থাকতে চাই। আমরা যখন শপিং মল থেকে বের হচ্ছিলাম তখন দেখলাম আশেপাশে থাকা অনেক মেয়ে আমার দিকে আর চোখে তাকাচ্ছে। যে আমি কিছুক্ষণ আগে নিজেকে তুচ্ছ ভাবছিলাম, তার মানে এখানে মানুষের জীবনের চেয়ে পোশাকের মূল্য অনেক বেশি। গাড়িতে ফিরতে ফিরতে আমি কেবল জানালার বাইরে তাকিয়ে ভাবছিলাম, একটা মানুষের বাহ্যিক রূপ বদলে গেলে পৃথিবীর দৃষ্টিভঙ্গি কতটা দ্রুত বদলে যায়। আরিশা গাড়ি ড্রাইভ করতে করতে মাঝে মাঝেই আর চোখে আমার দিকে তাকাচ্ছিল আর আপন মনেই হাসছিল। প্রায় আধা ঘন্টা পর বাড়িতে পৌঁছে যখন ড্রয়িং রুমে পা রাখলাম, আঙ্কেল আর আন্টি তখন সোফায় বসে চা খাচ্ছিলেন। আমি ভিতরে ঢুকতেই তারা দুজনেই বেশ অবাক হয়ে তাকালেন। আঙ্কেল চশমাটা নাকের উপর ঠিক করে নিয়ে গম্ভীরভাবে বললেন, ইয়েস, কাকে খুঁজছেন? আরিশা পাশ থেকে খিলখিল করে হেসে উঠল। সে আমার পিঠে একটা ধাক্কা দিয়ে আঙ্কেলের সামনে নিয়ে গেল। তারপর বলল, বাবা, ভালো করে দেখো তো চিনতে পারো কিনা। আন্টি এবার সোফা থেকে উঠে আমার কাছে আসলেন। তিনি বেশ কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে থেকে অস্ফুট স্বরে বললেন, ও মা, এ তো আমাদের রাকিব। একই রে আরিশা, একই পরিবর্তন। বিশ্বাসই হচ্ছে না ও সেই সকালের ছেলেটা। আঙ্কেল হেসে দিয়ে বলল, আরে তাই তো, সত্যি ওকে চেনাই যাচ্ছে না। আরিশা, তুমি তো জাদুর কাঠি চালিয়ে দিয়েছো। রাকিব, তোমাকে কিন্তু খুব স্মার্ট লাগছে। আমি লজ্জা পেয়ে মাথা নিচু করে বললাম, আঙ্কেল, আসলে আরিশা জোর করলো তাই আর কি। আন্টি বলল, ভালোই করেছো। মানুষের ব্যক্তিত্বে পোশাকের একটা প্রভাব আছে বাবা। তোমাকে অনেক সুন্দর লাগছে। আমি বললাম, ধন্যবাদ আন্টি। আন্টি বলল, যাও, তোমরা ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিচ্ছি। তারপর আরিশা তার নিজের রুমে আর আমি আমার রুমে চলে আসলাম। ফ্রেশ হয়ে আন্টি আমাদের খেতে দিলেন। খাওয়া শেষ করে আবার যে যার রুমে চলে আসলাম। বিকেলে আমি আমার ঘরে বসে ক্লাসের একটা বই পড়ছিলাম। হঠাৎ দরজায় কড়া নাড়ালো আরিশা। ওর নিজের ড্রেস বদলে হালকা বেগুনি রঙের একটা কামিজ পরেছে, চুলগুলো ছেড়ে দেওয়া। ওকে দেখে মনে হচ্ছিল কোনো এক স্নিগ্ধ সন্ধ্যার পরী। রুমে আসতে আসতে আরিশা বলে উঠল, কি ব্যাপার, পড়ার পোকা কি এখন থেকেই মাথায় ঢুকলো? আমি বললাম, না, এমনি ওই আর কি। আরিশা বলল, ঠিক আছে, এখন আর পড়তে হবে না, চলো বাইরে যাব। আমি বললাম, বাইরে? কিন্তু কিছুক্ষণ আগেই তো ফিরলাম আরিশা, আবার কোথায় যাবে? আরিশা বলল, উফ রাকিব, চলো লেকের পাড়ে গিয়ে একটু ফুচকা খাবো। আমি বললাম, কিন্তু আরিশা, আমার ভালো লাগছে না, কাল তো আবার ক্লাস আছে। আরিশা চোখ রাঙিয়ে বলল, কোনো কথা হবে না। আমি বলেছি যেতে হবে মানে হবেই, না হলে আমি রাগ করব। কিন্তু আমি আর না বলতে পারলাম না। ওর সেই আদুরের ধমকের কাছে আমি হার মানলাম। তারপর বললাম, আচ্ছা ঠিক আছে, যাব। আরিশা বলল, থ্যাংক ইউ, এখন রেডি হয়ে নাও। আমি বললাম, ওকে, তুমি বাইরে ওয়েট করো, আমি ড্রেস চেঞ্জ করে আসছি। আরিশা বলল, ওকে বলে আরিশা চলে গেল। তারপর আমি ফ্রেশ হয়ে এসে একটা শার্ট, একটা টাইট জিন্স প্যান্ট পরে রেডি হয়ে গেলাম। বাইরে এসে আরিশার সামনে দাঁড়ালাম। আরিশা বলল, অনেক সুন্দর লাগছে তোমাকে। আমি বললাম, তোমাকেও। আরিশা বলল, তাহলে যাওয়া যাক। আমি বললাম, তারপর আমরা বের হলাম। লেকের পাড়ে পৌঁছাতেই পরন্ত বিকালে সোনালী আলো চারিদিকে ছড়িয়ে পড়লো। লেকের পাড়ে প্রচুর মানুষের ভিড়, কিন্তু আমাদের দুজনের মধ্যে যেন এক অদ্ভুত নীরবতা কাজ করছিল। আমরা রেলিং ধরে হাঁটছিলাম। হঠাৎ আরিশা বলে উঠলো, জানো রাকিব, আজ শপিং মলে তোমাকে যখন সেলুন থেকে বের হতে দেখলাম, আমি জাস্ট অবাক হয়ে গিয়েছিলাম। আমি একটু হেসে বললাম, কেন, খুব খারাপ লাগছিল বুঝি? আরিশা থেমে গিয়ে বলল, ধুর বোকা, খারাপ না, বরং ভাবতেই পারিনি তুমি এত হ্যান্ডসাম। মানে ওই মলিন পোশাকের নিচে যে এমন একজন লুকানো ছিল, সেটা আগে বুঝিনি। আমি চুপ করে রইলাম। হঠাৎ একটা ছোট ছেলে দৌড়ে যাচ্ছিল আমাদের পাশ দিয়ে। ও আমাকে ধাক্কা দিতেই আমি ভারসাম্য হারিয়ে আরিশার উপর প্রায় পড়েই যাচ্ছিলাম। নিজেকে সামলাতে গিয়ে আমি আরিশার দুই কাঁধে শক্ত করে ধরে ফেললাম। আরিশাও তাল সামলাতে না পেরে আমার খুব কাছাকাছি চলে এলো।
মুহূর্তের জন্য আমাদের শ্বাস প্রশ্বাস যেন এক হয়ে গেল। ওর চুলের মিষ্টি সুবাস আমার নাকে এসে ধাক্কা দিল। আমি তাড়াতাড়ি করে নিজেকে সামলে নিয়ে বললাম, আই এম সরি আরিশা, আমি আসলে ব্যালেন্স করতে পারিনি। আরিশা মুখ নামিয়ে খুব নিচু স্বরে বলল, ইটস ওকে, তুমি অত কাঁপছো কেন? আমি তো বাঘ নই। আমাদের দুজনের মধ্যে এখন দুজনই নীরবতা পালন করছি। আরিশার গাল দুটো লজ্জায় লাল হয়ে গেল। আমি হাত ছড়িয়ে নিয়ে একটু দূরে দাঁড়ালাম। দুজনেই উল্টো দিকে মুখ ফিরিয়ে কিছুক্ষণ চুপ রইলাম। আমি মনে মনে ভাবলাম, এটাই হয়তো মিহি আর আরিশার পার্থক্য, যে আমাকে অহংকারের বশে অপবাদ দিল, আর একজন সম্পূর্ণ বিপরীত মানুষ, মনে কোনো বিন্দু মাত্র অহংকার নেই, আর আমাকে খুব ভালো করে বোঝে। কিছুক্ষণ পর আমি মুখ ফুটে বললাম, ইয়ে আরিশা, চলো ফুচকা খাই। আরিশার লজ্জা এখনো কাটিনি, তাই লাজুক হেসে আমাকে বলল, চলো। কিছুক্ষণ পর আমি আবার বললাম, আরিশা, একটা কথা বলবো। আরিশা বলল, বলো। আমি বললাম, এই যে তুমি আমার জন্য এত কিছু করছো, আমার না নিজেকে খুব অপরাধী মনে হয়। আমার তো দেওয়ার মতো কিছুই নেই। আরিশা বলল, কে বললো নেই? তুমি আমার পাশে আছো না? বন্ধু মানেই তো জাস্ট পাশে থাকতে হয়, তুমি তো আছোই, এটাই অনেক। আমরা যখন ফুচকা খাচ্ছিলাম, আরিশা বারবার আমার দিকে তাকিয়ে হাসছিল। ও যেন আমাকে নতুন করে আবিষ্কার করছিল। সন্ধ্যার আলো আধারিতে লেকের পানি যখন ঝিকঝিক করছিল, তখন আমার মনে হলো, হয়তো জীবনে সব হারানোর পালঙ্কগুলো আবার ফিরে পাওয়া সম্ভব, যদি পাশে এমন একজন মানুষ থাকে। ফুচকার বিল আরিশাই পে করলো। তখন ফুচকাওয়ালা বলল, ম্যাডাম, আপনি তো একাই ফুচকা খেতে আসেন, আজকে স্যারকে নিয়ে আসছেন, খুব ভালো লাগছে। ম্যাডাম, আপনাদের দুজনকে অনেক সুন্দর মানিয়েছে। ফুচকাওয়ালার কথা শুনে আরিশা ভেবাচাকায় পড়ে গেল। আরিশা আমার দিকে তাকালো। আমি আরিশার দিকে একটু তাকিয়ে নিজ দিকে তাকালাম। আরিশা শুধু ফুচকাওয়ালাকে ধন্যবাদ দিয়ে বিল পে করে সেখান থেকে চলে আসলাম। এখন খোলা রাস্তায় আমি আর আরিশা হাঁটছি। হঠাৎ, তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও। আর গল্পটি কেমন লাগছে তোমরা একটু সবাই কমেন্টে জানিও। ধন্যবাদ।